বিচিত্র সাসপেন্স, পুরোটাই উত্তেজনা। বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো বিচিত্র স্টেশনের বিচিত্র সাসপেন্স। এই পর্যায়ে আজ আপনারা শুনবেন প্রখ্যাত কথাসাহিত্যিক, গল্পের জাদুকর হুমায়ুন আহমেদের দারুণ এক উপন্যাস আয়নাঘরের অডিও নাট্যরূপের প্রথম পর্ব। উপন্যাসটি অডিও নাট্যরূপ দিয়ে প্রচার করছে বিচিত্র স্টেশন দল। শুরু হচ্ছে আজকের গল্প আয়নাঘরের প্রথম পর্ব। লিলিয়ান এক টুকরো মাছ ভাজা মুখে দিয়ে হাসি মুখে বলল, ইহা কিন্তু বড় সৌন্দর্য হয়। আমার ধারণা আমি ভুল বাংলা বলিনি, হাসছো কেন? আমার বাংলা শেখার বয়স মাত্র 6 মাস। যা শিখেছি নিজের চেষ্টায় শিখেছি। এই ব্যাপারে তুমি আমাকে কোনো সাহায্য করছো না, বরং উল্টোটা করছো। যখনই বাংলা বলার চেষ্টা করি তুমি হাসছো। আচ্ছা, এটা কি ঠিক তাহের? অবশ্যই ঠিক, 100% ঠিক। আমরা বাঙালিরা বিদেশিদের মুখে ভুল বাংলা সহ্য করি না। যতবার তুমি ভুল বাংলা বলবে ততবার আমি হাসব। মাছ ভাজা মুখে দিয়ে বললে ইহা বড় সৌন্দর্য হয়। আচ্ছা, মাছ ভাজার মধ্যে আবার সৌন্দর্য কি? এটা পিকাসোর ছবি, আর ছবিও না, আবার রবীন্দ্রনাথের কবিতাও না। মাছ ভাজা হলো মাছ ভাজা, বুঝলে? না, বুঝলাম না। মাছ ভাজা খেতে ভালো লাগলে আমি কি কিছুই বলবো না? বলবে খেতে মজা হয়েছে, কিংবা বলবে ভালো হয়েছে। খেতে সৌন্দর্য হয়েছে আবার কি? সুন্দর আমরা খাই না। চাঁদের আলো খুব সুন্দর, তাই বলে চাঁদের আলো কি কেউ খায়? ধ্যাৎ। লিলিয়ান তাহেরের উপর রাগ করার চেষ্টা করছে, পারছে না, কখনোই পারে না। তার মনে হয় না কখনো পারবে। লিলিয়ানের বয়স 23, নেপলসের মেয়ে। তাহেরের সঙ্গে তার পরিচয় হয় ইয়েলোস্টোন পার্কে। পরিচয় পর্ব বেশ মজার। লিলিয়ান $30 টিকিট কেটে একটা গ্রুপ ট্যুরের সঙ্গে এসেছে। এই প্রথম শহর ছেড়ে বাইরে আসা। যা দেখছে তাই ভালো লাগছে। সে মুগ্ধ হয়ে একের পর এক ছবি তুলে যাচ্ছে। তখন সে লক্ষ্য করল কালো লম্বা মতো ঝাঁকড়া চুলের একটি ছেলে তার দিকে তাকিয়ে হো হো করে হাসছে। রূপবতী মেয়েদের আশেপাশে যেসব ছেলেরা থাকে তারা তাদের অজান্তেই অনেক অদ্ভুত আচরণ করে, কিন্তু এরকম অশালীন ভঙ্গিতে দাঁত বের করে কখনো হাসে না। লিলিয়ান ব্যাপারটা অগ্রাহ্য করার চেষ্টা করলো, কিন্তু অগ্রাহ্য করা যাচ্ছে না। যতবারই সে ছবি তুলছে ততবারই মানুষটা মুখের সব কটা দাঁত বের করে হাসছে। যেন লিলিয়ান 23 বছর বয়সী ঝকঝকে চেহারার তরুণী নয়, যেন সে মহিলা চার্লি চ্যাপলিন। তার প্রতিটি ক্রিয়াকলাপে হাসতে হবে। লিলিয়ান এগিয়ে গেল, বরফ শীতল গলায় বলল, আপনি হাসছেন কেন জানতে পারি? লিলিয়ানের শীতল গলা শুনে যে কোনো পুরুষ ঘাবড়ে যেত। এ ঘাবড়ালো না। লোকটি হাসি মুখে বলল, অবশ্যই জানতে পারেন। আপনার ছবি তোলা শেষ হোক, তারপর বলবো। এখন বলতে অসুবিধা আছে? আছে, অবশ্যই অসুবিধা আছে। আমার ছবি তোলা শেষ, আপনি বলুন আপনি কেন হাসছেন? আপনি আপনার ক্যামেরার মুখ থেকে ক্যাপ সরাননি, মুখে ক্যাপ লাগিয়ে ছবি তুলছিলেন। আর এই জন্যই হাসছিলাম। না হেসে আপনি যদি আমাকে বলতেন ক্যামেরার মুখের ক্যাপ সরানো হয়নি, সেটাই কি শোভন হতো না? হ্যাঁ, তা হতো। বলতে বলতে তাহের আগের চেয়েও শব্দ করে হেসে উঠল। লিলিয়ান সরে এলো। সে জীবনে এত অপদস্থ হয়নি। তার রীতিমতো কান্না পাচ্ছে। ইচ্ছা করছে ক্যামেরাটা ওল্ড ফেথফুলের পানিতে ছুঁড়ে ফেলতে। সাধারণ শিষ্টতা, সাধারণ ভদ্রতাকে তরুণী মেয়েরা পুরুষদের কাছ থেকে আশা করতে পারে না। লিলিয়ানের ইচ্ছা করছে খুব কঠিন কঠিন কথা মানুষটাকে শোনাতে। সে তা পারবে না। খুব রেগে গেলে সে গুছিয়ে কোনো কথা বলতে পারে না। সবচেয়ে ভালো হয় লিলিয়ান যদি তার হোটেলে ফিরে যেতে পারে। তাও সম্ভব হবে না। সে যে গাইডেড ট্যুরে এসেছে, তাদের মাইক্রোবাস ছাড়বে সন্ধ্যা মেলাবার পর। ইচ্ছা না করলেও সন্ধ্যা পর্যন্ত এখানে তাকে থাকতে হবে। আর ঘুরে ফিরে ওই লোকটার সঙ্গেই দেখা হবে। সেও নিশ্চয়ই সন্ধ্যা পর্যন্ত থাকবে। লিলিয়ানকে দেখা মাত্র দাঁত বের করে হাসবে। কত বিচিত্র মানুষই না পৃথিবীতে আছে। লিলিয়ান লক্ষ্য করল লোকটা তার দিকে আসছে, হাসি মুখেই আসছে।
লিলিয়ানের চোখ মুখ শক্ত হয়ে গেল, মুখে থুতু জমতে শুরু করলো। মানুষটাকে কোনো কঠিন গালি দিতে পারলে মন শান্ত হতো। লিলিয়ান জানে তা সে পারবে না, সবাই সব কিছু পারে না। লিলিয়ান কাউকে কড়া কথা বলতে পারে না। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য এসেছি। লিলিয়ান স্থির চোখে তাকালো, কিছু বলল না। লোকটা নরম গলায় বলল, আমি যখন প্রথম এই দেশে আসি তখন একটা সস্তা ধরনের ক্যামেরা কিনে খুব ছবি তুলেছিলাম। যা দেখেছি মুগ্ধ হয়ে তারই ছবি তুলেছি। মজার ব্যাপার হলো সব ছবি তুলেছি ক্যামেরার ক্যাপ লাগিয়ে। আপনাকে দেখে পুরনো স্মৃতি মনে পড়ল। তা আপনি কি আমেরিকায় নতুন এসেছেন? না। ও আচ্ছা, তাহলে ক্যামেরা নতুন কিনেছেন। এই ধরনের ক্যামেরার এই অসুবিধা হবেই। সুন্দর দৃশ্য দেখে উত্তেজিত হয়ে পড়বেন, ক্যামেরার ক্যাপ না খুলেই ছবি তুলবেন। আপনার যা করা উচিত তা হচ্ছে সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা কেনা। এরা বলে এসএলআর। আপনার অযাচিত উপদেশের জন্য ধন্যবাদ। আমাকে দয়া করে একা থাকতে দিন। আমি কি আপনাকে বিরক্ত করছি? জি হ্যাঁ, করছেন। লোকটা চলে গেল, কিন্তু লিলিয়ানের মনে হলো সে আবার আসবে, সহজে তার সঙ্গ ছাড়বে না। এশিয়ান ছেলেগুলো মোটামুটি নিঃসঙ্গ জীবনযাপন করে। সুন্দরী মেয়েদের সঙ্গে কথা বলার সামান্যতম সুযোগও এরা ছাড়ে না, এও ছাড়বে না, চেষ্টা চালিয়েই যাবে। লোকটার সঙ্গে কথা বলাই উচিত হয়নি। লিলিয়ানের অনুমান মিথ্যে হলো না। বিকেলে লিলিয়ানদের দলের সবাই বসে কফি খাচ্ছে, ছেলেটি উপস্থিত। লিলিয়ানের কাছে গিয়ে হাসি মুখে বলল, আমি আপনার জন্য একটা ফিল্ম কিনে এনেছি। কেন? আমার কারণে আপনার ফিল্ম নষ্ট হয়েছে। আমি প্রথম থেকেই লক্ষ্য করছিলাম। আমার উচিত ছিল আপনাকে সতর্ক করা, তা করিনি, বরং উল্টো মজা পেয়ে হেসেছি। অবশ্যই অপরাধ করেছি, কাজেই অপরাধের প্রায়শ্চিত্ত করছি। লিলিয়ান কঠিন মুখে বলল, অপরাধটা অপরাধ কিচ্ছু না। আপনি আমার সঙ্গে গল্প করার লোভ সামলাতে পারছেন না, সুন্দর অজুহাত বানিয়ে নিয়ে এসেছেন। আপনি ভুল বললেন। নিজেকে খুব রূপবতী ভাবছেন বলে এই সমস্যা হয়েছে। আপনি হয়তো আপনার দেশে কিংবা এই আমেরিকাতে রূপবতী, কিন্তু আমাদের দেশের রূপের বিচারে রূপবতী নন। হ্যাঁ, আপনাদের দেশে রূপবতী হবার জন্য গায়ের রঙকে আপনার মতো কুচকুচে কালো হতে হয়? তা না, আমাদের দেশে রূপবতী মেয়েদের প্রথম শর্ত হলো তাদের চোখ সুন্দর হতে হয়। আমার চোখ সুন্দর না? না, আপনার চোখের মণি নীল। আমাদের দেশে বাদামি বা নীল চোখের তারার মেয়েদের বলে বিড়াল চোখা মেয়ে। এদের সহজে বর জোটে না, পুরুষরা এদের বিয়ে করতে চায় না। কি অদ্ভুত কথা! আপনি কোন দেশের মানুষে? দেশের নাম আপনাকে বলছি, কিন্তু দয়া করে দেশের নাম শুনে ঠোঁট উঠে বলবেন না, এ দেশ আবার কোথায়। এ জাতীয় কথা যখন কেউ বলে অসম্ভব রাগ লাগে। আমার দেশের নাম বাংলাদেশ। নাম শুনেছেন? না। নাম না শোনার অপরাধ আমি ক্ষমা করলাম, যদিও ক্ষমা করা উচিত হচ্ছে না। যাই হোক, আমি কি আপনার পাশে বসতে পারি? বিড়াল চোখা মেয়ের পাশে বসে কি করবেন? আপনার সঙ্গে এক কাপ কফি খাবো, তারপর চলে যাব। বসুন। আপনার নাম কি জানতে পারি? লিলিয়ান গ্রে। আচ্ছা, আমার নিজের নামটা কি আমি আপনাকে বলতে পারি? লিলিয়ান চুপ করে রইল। মানুষটার সাহস দেখে সে বিস্মিত হচ্ছে। লোকটা হাসি মুখে বলল, আমার নাম তাহের। আপনি যেমন লিলিয়ান গ্রে, তেমনি গায়ের রঙের সঙ্গে মিলিয়ে আমাকে তাহের ব্ল্যাক বলে ডাকা যায়। আমি সম্প্রতি আইওয়া ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পাশ করেছি। আমার ফিল্ড অফ স্পেশালাইজেশন হচ্ছে চোখ। আমি ডাক্তারি পড়ছি, ভবিষ্যতে চোখের ডাক্তার হব। ভালো। চোখের ডাক্তার হিসেবে আপনার নীল চোখ সম্পর্কে আপনাকে একটা মজার তথ্য দিতে পারি। তথ্যটা হচ্ছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনার চোখ কিন্তু কালো হতে থাকবে, নীল থাকবে না। কেন? চোখের পিগমেন্টগুলো বয়সের সঙ্গে সঙ্গে বড় হতে থাকে। চোখের রং নির্ভর করে পিগমেন্টের সাইজের উপরে। সাইজ বড় হলে রং কালো হয়ে যাবে। এটা এক ধরনের টিন্ডেল এফেক্ট। কখন চোখ কালো হবে? যখন বুড়ো হবেন তখন। আপনি বলতে চাচ্ছেন বৃদ্ধ বয়সে আমি যদি আপনার দেশে যাই তাহলে সবাই আমাকে রূপবতী বলবে? তাহের হো হো করে হাসতে লাগলো, এমন হাসি যে লিলিয়ানের দলের সবাই চোখ ঘুরে তাকিয়ে থাকলো। লিলিয়ান নিজেও খানিকটা অপ্রস্তুত বোধ করতে লাগলো। হাসতে হাসতে তাহেরের চোখে পানি এসে গেল।
সে রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে বলল, আমি সরি, আই এম ভেরি সরি, আমি একটু বেশি হাসি, আমার হাসি রোগ আছে, একবার হাসতে শুরু করলে থামতে পারি না। পুরো 1 ঘন্টা 23 মিনিট ক্রমাগত হাসার আমার একটা ব্যক্তিগত রেকর্ড আছে। গিনিস রেকর্ড কত তা অবশ্য আমি জানি না। হাসি রোগ ছাড়া আপনার আর কি কি রোগ আছে? ঘুম রোগ আছে। ঘুম রোগটা কি? একবার ঘুমিয়ে পড়লে সহজে আমার ঘুম ভাঙে না। ও, খুব আনকমন রোগ কিন্তু না, এই রোগ অনেকেরই আছে। আমারটা আনকমন, উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে পারবেন। 2 বছর আগে আমি লস অ্যাঞ্জেলেসে ছিলাম, হোস্টেলে থাকি। একবার ভূমিকম্প হলো, আর ভূমিকম্পের নিয়ম হচ্ছে প্রথমে একটা ছোট দুলুনি হয়, তারপর থেকে হয় বড় দুলুনি। প্রথম দুলুনির পর আমার বন্ধুবান্ধব আমার ঘুম ভাঙানোর প্রাণপণ চেষ্টা করলো, কোনো লাভ হলো না। শেষে ওরা আমাকে চ্যাংদোলা করে বাইরে এনে ফুটপাতে শুইয়ে রাখলো। আমার ঘুম ভেঙেছে ভোরে, জেগে দেখি আমি একটা হাইড্রেন্টের পাশে শুয়ে আছি। লিলিয়ান খিলখিল করে হেসে উঠল। লিলিয়ানের সঙ্গীরা আবারও ফিরে তাকালো। তাহের বলল, আমরা বোধহয় ওদের ডিস্টার্ব করছি, তাই না? একটু দূরে সরে গেলে কেমন হয়? জি, ভালো হয় না একদম। আমাদের যাত্রার সময় হয়ে গেছে, আমি এখন উঠবো। আমার সঙ্গে গাড়ি আছে, আমি আপনাকে পৌঁছে দিতে পারি। জি না, ধন্যবাদ। অপরিচিত কারো গাড়িতে আমি চড়ি না। শুরুতে অপরিচিত ছিলাম, এখন নিশ্চয়ই অপরিচিত না। আপনি আমার নাম জানেন, আমি আপনার নাম জানি। আপনি শুধু শুধু আমার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করছেন। আপনার গাড়িতে আমি যাব না। লিয়ান তার সঙ্গীদের দিকে রওনা হলো। একবার তার ইচ্ছা করলো পেছন ফিরে মানুষটিকে বিব্রত ভঙ্গিতে দেখে। অনেক কষ্টে এই লোভ সামলালো সে। মনে মনে ভাবলো, ভালো শিক্ষা হয়েছে। কাউকে শিক্ষা দেবার এটাই সবচেয়ে ভালো টেকনিক। প্রথম কিছুটা প্রশ্রয় দিতে হয়, তারপর ছুঁড়ে ফেলতে হয় আস্তা করে। আশ্চর্য স্পর্ধা। ফিল্ম কিনে নিয়ে এসেছে, $2.5 দামের একটা উপহার কিনে মনে মনে ভেবেছে অনেক দূর এগিয়ে যাবে। লিলিয়ান ডরমেটরিতে থাকে না, রুমিং হাউসে থাকে। রুমিং হাউসগুলো ইউনিভার্সিটির কোনো ব্যাপার না, ব্যক্তি মালিকানায় চলে। বাড়িওয়ালারা সস্তায় ভাড়া দেয়। রুমিং হাউসে শুধু থাকার ব্যবস্থা, রান্না করার কোনো ব্যবস্থা নেই, কারণ কিচেন নেই, কমন বাথরুম। মাসে $40 এর চেয়ে ভালো কিছু আশা করা অবশ্যই অন্যায়। এর চেয়ে বেশি খরচ করে ডরমেটরিতে জায়গা নেয়া লিলিয়ানের সাধ্যের বাইরে। পিকনিক করতে এসে $50 খরচ হয়ে গেছে। এই মাসটা তার কষ্টে যাবে, অনেকটা ভীষণ কষ্টেই যাবে। কয়েকটা বই কেনা দরকার, এ মাসে কেনা হবে না। ভেবেছিল মার জন্মদিন উপলক্ষে মাকে লং ডিস্টেন্স কল করবে, তাও বোধহয় সম্ভব হবে না। 3 মিনিট কথা বলতেই লাগে $18। তাছাড়া মার সঙ্গে 3 মিনিট কথা বলাও যাবে না। একবার টেলিফোন হাতে পেলে তিনি আর ছাড়বেন না, রাজ্যের কথা বলতে থাকবেন। লিলিয়ান যদি বলে, এখন রাখি মা, বিল উঠছে, মা বলবেন আর একটু জরুরি কথা তোকে বলা হয়নি, তোর পজার চাচা ওই দিন কি করেছে শোন। ওই লোকটার আক্কেল বলে এক জিনিস এখনো হলো না। এদিকে তার ডেন্টিস্ট বলেছে তার নাকি 3টা আক্কেল দাঁত। এমন কথা শুনেছিস কখনো? 3টা আক্কেল দাঁত। বিছানার এপাশ ওপাশ করে লিলিয়ানের ঘুম এলো শেষ রাতে। ঘুম আসার প্রায় সঙ্গে সঙ্গেই সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। সে অপরিচিত একটা নদী পাড়ে দাঁড়িয়ে আছে। বিশাল নদী, পানিতে কানায় কানায় ভর্তি। নদীর ওপাশে বন, সব জোছনায় থই থই করছে। হঠাৎ মাঝ নদীতে কালো মতো কি একটা দেখা গেল, স্রোতের প্রবল টানে ভেসে যাচ্ছে। লিলিয়ান দেখতে পাচ্ছে না, তবু পরিষ্কার বুঝতে পারছে নদীর স্রোতে যে জিনিসটা ভেসে যাচ্ছে তা একটা মৃতদেহ। মৃতদেহটা লিলিয়ানের চেনা, খুব চেনা। মৃত মানুষ প্রশ্নের জবাব দেয় না, তবু লিলিয়ান চিৎকার করে উঠল, কে 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 কে? স্বপ্নে সবই সম্ভব। মৃতদেহ কথা বলল, অনেক কষ্টে পানির ওপরে উঠে বসলো, ক্ষীণ গলায় বলল, লিলিয়ান আমি, ওরা আমাকে মেরে নদীতে ফেলে দিয়েছে, তুমি আমাকে বাঁচাও। লিলিয়ান আতঙ্কে অস্থির হয়ে বলল, আমি কি করে বাঁচাবো তোমাকে? তুমি তো মরেই গেছো। বাঁচাও লিলিয়ান, বাঁচাও প্লিজ, লিলিয়ান প্লিজ। এই সময় নদীর স্রোত বেড়ে গেল, জলের প্রবল টান উপস্থিত হলো, শো শো শব্দ হতে লাগলো। মৃতদেহটি ভাটির দিকে তীব্র গতিতে ছুটে যাচ্ছে। অনেক অনেক দূর থেকে সে ডাকছে, লিলিয়ান লিলিয়ান। লিলিয়ান নদীর পার ঘেঁষে ছুটছে। খানাক্ষণ
ধন্দ ঝোপঝাড় ভেঙে সে ছুটছে। মনে হচ্ছে সে আর দৌড়াতে পারবে না, হুমড়ি খেয়ে পড়বে। মৃতদেহ এখনো তাকে ডাকছে, মৃতদেহের কণ্ঠস্বর ক্ষীণ, সেই স্বর বাতাস ভাসিয়ে নিয়ে যাচ্ছে, লিলিয়ানের কান অব্দি পৌঁছতে পারছে না। এই অবস্থায় লিলিয়ানের ঘুম ভাঙল। তার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। জেগে ওঠার পরেও সে অনেকক্ষণ ভয়ে ঠক ঠক করে কাঁপল। তার ভয়ের অনেকগুলো কারণের একটি হচ্ছে, যে যুবকের মৃতদেহটি ভেসে যাচ্ছিল সেই যুবক তার চেনা। যুবকের নাম তাহের। দেখা হয়েছিল ইয়েলো স্টোন পার্কে। তার গায়ে ছিল হলুদ রঙের গলাবন্ধ সোয়েটার। স্বপ্নেও সেই সোয়েটার ছিল, তবে তার রং ছিল ধূসর। তীব্র ভয় অনেকটা যেমন হঠাৎ আসে তেমনি হঠাৎ করেই চলে যায়। রোদ্রটার সঙ্গে সঙ্গে লিলিয়ানের ভয় কেটে গেল। শুধু যে ভয় কাটলো তাই না, হাসিও পেতে লাগলো। তার মনে হলো সে এমন কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখেনি। নদী দেখেছে। নদী কোনো ভয়ঙ্কর জিনিস না, নদী দেখার কারণও আছে। আগের দিন পুরোটা সময় কাটিয়েছে ওল্ড ফেইথফুল হ্রদের তীরে। তাহের নামে যে ছেলেটিকে সে স্বপ্নে দেখেছে সেটাও স্বাভাবিক, কারণ তার সঙ্গে দেখা হয়েছে। সাক্ষাৎ পর্বও খুব সুখকর ছিল না। মস্তিষ্ক এই ব্যাপারগুলোই তার নিজের মতন করে সাজিয়েছে। লিলিয়ানের পরিষ্কার মনে আছে, ছোটবেলায় সে যার সঙ্গে ঝগড়া করত রাতে তাকেই স্বপ্ন দেখত। সেই স্বপ্নগুলোও হতো ভয়ঙ্কর। লিলিয়ান ঠিক করলো আজ ইউনিভার্সিটিতে যাবে না। আজ একটা মাত্র ক্লাস। এই ক্লাস এমন জরুরি কিছু নয়, না করলে ক্ষতি হবে না। তার চেয়ে বরং ক্যান্টিনে যাওয়া যায়, কোনো কাজ পাওয়া যায় কিনা সে চেষ্টা করে যেতে পারে। 4-5 ঘন্টা কাজ করতে পারলে ইয়েলো স্টোন পার্কের খরচ কিছুটা উঠে আসবে। ক্যান্টিনে কোনো কাজ পাওয়া গেল না। সে সুইমিং পুলের দিকে গেল। অকারণে যাওয়া। সাঁতার কাটতে হলে টিকিট লাগবে, তার টিকিট কাটার মতন ডলার নেই। কি অদ্ভুত দেশ এই আমেরিকা, কারো মুখে ডলার ছাড়া কোনো শব্দ নেই। লিলিয়ান বেশ অনেকক্ষণ সুইমিং পুলের সাঁতার কাটা দেখলো। তার কাছে সবসময় মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য একটি হচ্ছে মানুষের সাঁতার কাটা। মানুষ যদি উঠতে পারতো তাহলে সেই দৃশ্য নিশ্চয়ই খুব সুন্দর হতো। লিলিয়ান স্যান্ডউইচ কিনে ইউনিভার্সিটিতে বোটানিক্যাল গার্ডেনের দিকে গেল। লাঞ্চ খাওয়ার জন্য তার এখানে একটা প্রিয় জায়গা আছে, ম্যাপল গাছের নিচের বাঁধানো বেদি। গাছের পাতা হলুদ হতে শুরু করেছে। কি যে সুন্দর লাগছে গাছটাকে। সে একা একা সন্ধ্যা পর্যন্ত গাছের নিচে বসে রইল। আরো কিছুক্ষণ বসতো। শীত শীত করছে, সোয়েটারে শীত মানছে না। তাছাড়া ঘুমও পাচ্ছে। পড়াশোনা করা দরকার। মনে হচ্ছে আজ পড়া হবে না, সকাল সকাল শুয়ে পড়তে হবে। আশ্চর্য ব্যাপার, আজ রাতেও লিলিয়ানের ঘুম হলো না। শেষ রাতের দিকে তন্দ্রা মতো হলো। তন্দ্রায় দেখলো দুঃস্বপ্ন। আগের রাতের স্বপ্নটাই অন্যভাবে দেখা। সে এবং তাহের দুজনেই দৌড়চ্ছে, প্রাণপণে ছুটছে। তাদের তাড়া করছে ভয়ঙ্কর কিছু মানুষ। তাহের বলছে, লিলিয়ান আমার হাত ধরো, আমি দৌড়াতে পারছি না, প্লিজ আমার হাত ধরো প্লিজ। লিলিয়ান চিৎকার করে জেগে উঠলো। নিজেকে শান্ত করতে তার সময় লাগলো। হিটিং কয়েল দিয়ে গরম 1 কাপ কফি খেয়ে মাকে চিঠি লিখতে বসলো। মা, আমার কি জানি হয়েছে, দুঃস্বপ্ন দেখছি, ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন। আমার রাতে ঘুম হচ্ছে না। তুমি চার্চে গিয়ে আমার নামে 2টো মোমবাতি জ্বালিও। এই পর্যন্ত লিখে এই লিলিয়ান চিঠি ছিঁড়ে ফেললো। এ ধরনের চিঠি মাকে দেওয়ার কোনো মানে হয় না। তিনি শুধু শুধু দুশ্চিন্তায় পড়বেন, তার হাঁপানির টান উঠে যাবে। সে নতুন একটা চিঠি লিখলো। সেখানে খুব সুন্দর করে লেখা হলো ইয়েলো স্টোন পার্কে বেড়াতে যাবার বর্ণনা, ইউনিভার্সিটি সুইমিং পুলে সাঁতারের আনন্দ বিবরণ। ভোর 7টায় সে তৈরি হলো ইউনিভার্সিটিতে যাবার জন্য। আয়নায় একবার নিজেকে দেখলো। দুরাত ঘুম হয়নি, কিন্তু চেহারায় ক্লান্তির কোনো ছাপ নেই। তার নিজের কাছে মনে হলো আজ তার চোখ অন্য দিনের চেয়ে অনেক উজ্জ্বল। আজ লাঞ্চ আওয়ারের আগে কোনো ক্লাস নেই, কিন্তু টার্ম পেপার জমা দিতে হবে। লাইব্রেরিতে বইপত্র ঘাটাঘাটি করতে হবে। বিরক্তিকর কাজগুলোর মধ্যে একটি, যে বইটি তার প্রয়োজন দেখা যাবে সেটি ছাড়া সবগুলোই আছে। একদিন এক একজনের ভাগ্য খুব ভালো থাকে। আজ লিলিয়ানের ভাগ্য খুব ভালো। যে বইগুলো তার দরকার ছিল সবই সে পেয়ে গেল। বাড়তি পেল একটি মনোগ্রাফ, আর তার টার্ম পেপারের সঙ্গে মনোগ্রাফের কোনো বেশ কম নেই। টুকে ফেললেই হয়। 2 ঘন্টার মধ্যেই টার্ম পেপার শেষ হলো। লিলিয়ান কফি হাউসে কফি খেতে গেল। ঘুম ঘুম লাগছে। কফি খেয়ে ঘুম তাড়াতে হবে, নয়তো ক্লাস করা যাবে না। কফি হাউস ছাত্রছাত্রীদের ঠাসা। এখন লাঞ্চ আওয়ার। কফি শপে এত ভিড় থাকার কথা নয়। আজ এত ভিড় কেন?
আজ কি সস্তায় কফি দিচ্ছে না ফ্রি কফি দিচ্ছে? কফি হাউস মাঝে মাঝে কিছু কায়দা করে নোটিশ দিয়ে দেয়, আজ বেলা 9টা থেকে 9:30 পর্যন্ত ফ্রি কফি। ব্যবসার নতুন কোনো চাল। আজও এরকম কিছু হয়েছে বোধহয়। লিলিয়ান কফির মগ হাতে জায়গা খুঁজছে, তখন শুনলো হাত উঁচিয়ে কেউ তাকে ডাকছে। হ্যালো লিলিয়ান, এদিকে এসো, জায়গা আছে। লিলিয়ান তাকিয়ে দেখে তাহের। সে কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর এগিয়ে গেল। তাহের হাসি মুখে বলল, এত তাড়াতাড়ি তোমার দেখা পাবো ভাবিনি। তুমি কি এই ইউনিভার্সিটির ছাত্রী? হ্যাঁ। আমি যাচ্ছিলাম পাশ দিয়ে, কি যেন মনে করে ঢুকেছি। তা তোমার সাবজেক্ট কি? অ্যানথ্রোপোলজি। দাঁড়িয়ে আছো কেন? বসো, আসো বসি কোথাও। লিলিয়ান বসবে কি বসবে না বুঝতে পারছে না, তার অস্বস্তি লাগছে। মনে হচ্ছে বসা ঠিক হবে না, এই মানুষটির সঙ্গে যোগাযোগের ফল শুভ হবে না। এর কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। তাছাড়া এই লোক তার সঙ্গে এমন আন্তরিক ভঙ্গিতে কথা বলবে কেন? এই অধিকারটাই বা তাকে কে দিয়েছে? তুমি কি খাবে? কফি? তা কফিতে ক্রিম থাকবে নাকি ব্ল্যাক কফি? আমি কিছু খাবো না। আচ্ছা, ক্যাপাচিনো কফি খাবে? প্রচুর ফেনা থাকে, এক গাদা মিষ্টি দিয়ে বানানো হয়, দারুণ মজা। তুমি বসো, আমি নিয়ে আসছি। তার কফি নিয়ে ফিরে এসে দেখে লিলিয়ান শান্ত ভঙ্গিতে মাথা নিচু করে বসে আছে। মেয়েটিকে তার খুব অসহায় মনে হলো। শুধু অসহায়ই বোধহয় নয়, ক্লান্ত, বিষণ্ণ। এই বয়সী মেয়েরা অনেক হাসি খুশি থাকে। আর কফি কেমন লাগছে? বেশি মিষ্টি। এক এক ধরনের কফির এক এক নিয়ম। এই কফি খেতে হয় প্রচুর মিষ্টি দিয়ে। আর তোমার কি মন খারাপ? না। দেখে মনে হচ্ছে মন খারাপ। লিলিয়ান কিছু বলবে না ভেবেও বলে ফেলল, রাতে আমার ঘুম হয়নি। তাহির হেসে ফেলল, শব্দময় হাসি। আশেপাশের টেবিল থেকে ছাত্রছাত্রীরা তাকাচ্ছে, অনেকে ভুরু কুঁচকে আছে। কোন বিদেশি তাদের দেশে কফি শপে বসে সবাইকে অগ্রাহ্য করে এমন হাসি হাসবে, তা বোধহয় এদের পছন্দ নয়। তাহের লিলিয়ানের দিকে ঝুঁকে এসে বলল, শোনো লিলিয়ান, মাঝে মাঝে রাতে ঘুম না হওয়াই সুস্থ মানুষের লক্ষণ। শুধুমাত্র পশুদেরই রাতের ঘুমের কোনো অসুবিধা হয় না, মানুষের হয়। আমাকে দেখো, আমি বিছানায় শোয়ামাত্র ঘুমিয়ে পড়ি, এই জন্য নিজেকে পশু পশু লাগে। আবারও সেই হাসি, আবারও লোকজন চোখ ঘুরিয়ে তাকাচ্ছে। লিলিয়ান বলল, আমি উঠবো, কফির জন্য ধন্যবাদ। আহা, বসো না খানিকক্ষণ। না না। কাল তো ছুটি, এত তারা কিসের? এখান থেকে 90 কিলোমিটার দূরে একটা পেট্রোফাইট ফরেস্ট আছে, পুরো জঙ্গল পাথর হয়ে আছে। আমি ভাবছি আগামীকাল যাব, দিনে দিনে ফিরে আসা যাবে। তুমি কি আগ্রহী? না, আমি আগ্রহী না, আমার বেড়াতে ভালো লাগে না। ওই দিন ইয়েলোস্টোন পার্কে তো খুব বেড়াচ্ছিলে। ওই দিন ভালো লেগেছিল, এখন লাগবে না। লিলিয়ান বের হচ্ছে, তাহার সঙ্গে সঙ্গে যাচ্ছে। তাকে মুখের উপর না করে দেয়া হয়েছে, তবুও তাহারের মুখে কোনো বিকার নেই। অদ্ভুত নির্লজ্জ ধরনের ছেলে তো। সাধারণত আমেরিকান ছেলেগুলো এরকম হয়, আঠার মতন লেগে থাকে। এ তো বিদেশি ছেলে, তার মান অপমান বোধ আরো খানিকটা থাকা উচিত ছিল না? লিলিয়ান বলল, আর আসতে হবে না, আমি যাচ্ছি। আবার দেখা হবে, ভালো থাকো। রাত জেগে জেগে তুমি উচ্চ শ্রেণীর মানব সন্তান তা প্রমাণ করতে থাকো। আচ্ছা, ভালো কথা, তুমি কি আমার টেলিফোন নাম্বার রাখবে? রাতে দুঃস্বপ্ন দেখলে টেলিফোন করতে পারো। আমি অন্যের টেলিফোন নাম্বারও রাখি না। অন্যের টেলিফোন নাম্বারটাই তো রাখতে হয়, নিজেরটা তো মনেই থাকে। উফ, আমি যাচ্ছি। লিলিয়ান দ্রুত করিডোরে চলে এলো। সে এমনিতেই দ্রুত হাঁটে, আজ আরো দ্রুত হাঁটছে। মেমোরিয়াল ইউনিয়নের বাইরে এসে হাফ ছাড়লো, পেছন ফিরে তাকালো। তাহারকে দেখা যাচ্ছে না। নাছর বান্দা হয়ে সে যে পেছনে পেছনে আসেনি, এতেই লিলিয়ান আনন্দিত। লিলিয়ান তার অ্যাপার্টমেন্টে ফিরল না, কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাঁটতে বের হলো। আজ সারাদিন সে হাঁটবে, হেঁটে হেঁটে এমন ক্লান্ত হবে যে বিছানায় শোয়ামাত্র ঘুমিয়ে পড়বে। ঘুমোতে যাওয়ার আগে হট শাওয়ার নেবে, এক গ্লাস আগুন গরম দুধ খাবে, বিছানায় নতুন চাদর বিছিয়ে রাখবে। তার ঘুমের সমস্যা আছে, এক রাত ঘুম না হলে পরপর কয়েক রাত ঘুম হয় না। বেশিক্ষণ হাঁটতে হলো না, অল্প হেঁটেই লিলিয়ান ক্লান্ত হয়ে পড়ল। মলগুলোতে ঘুরতে এখন আর ভালো লাগছে না, ইচ্ছা করছে অ্যাপার্টমেন্টে ফিরে বিছানায় শুয়ে থাকতে। এখন বিছানায় যাওয়াটা হবে বিপজ্জনক। খানিকক্ষণ ঘুম হবে,
কিন্তু রাত কাটবে নির্ঘুমে। লিলিয়ান স্যান্ডউইচ কিনলো, পার্কে বসে একা একা খেলো। একা একা খাওয়া খুব কষ্টের। খাবার সময় একজন কেউ পাশে থাকা দরকার, যে প্রয়োজনে অপ্রয়োজনে কথা বলবে, হাসবে। লিলিয়ানের এমন কেউ নেই। কোনোদিন কি হবে? প্রিয় একজন কি থাকবে পাশে? কে হবে মানুষটি? চার্চের পাদ্রী মাথায় হোলি ওয়াটার ছিটিয়ে বুকে স্পর্শ করে বলবেন, তোমাদের দুজনকে আমি স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করলাম। মৃত্যু এসে তোমাদের বিচ্ছিন্ন করা না পর্যন্ত একজন থাকবে অন্যের পাশে, সুখে দুঃখে আনন্দ বেদনায়, টিল ডেথ ডু ইউ পার্ট। লিলিয়ানের চোখে পানি এসে যাচ্ছে। সে পার্কের অপরূপ দৃশ্যের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল। মন শান্ত হচ্ছে না। সে এক ধরনের হাহাকার বোধ করছে। মনে হচ্ছে এই অপরূপ দৃশ্য একা দেখার নয়, দুজনে মিলে দেখার। লিলিয়ান অ্যাপার্টমেন্টে ফিরল সন্ধ্যা মিলাবার পর। ক্লান্তিতে তার শরীর ভেঙে গেছে। মনে হচ্ছে এক সেকেন্ডও সে জেগে থাকতে পারবে না। হট শাওয়ার নেয়া, গরম দুধ খাওয়া, বিছানায় চাদর বদলানো কিছুই তার পক্ষে সম্ভব নয়। সে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল এবং প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। গাঢ় গভীর ঘুম, যে ঘুমের সময় মানুষ থাকে না, পাথরের মতো হয়ে যায়। গভীর ঘুমের স্বপ্নগুলো অন্যরকম হয়। স্বপ্ন আর স্বপ্ন থাকে না, বাস্তবের কাছাকাছি চলে আসে। হালকা ঘুমের স্বপ্নগুলো হয় হালকা, অস্পষ্ট, কিছু লজিকবিহীন এলোমেলো ছবি। গাঢ় ঘুমের স্বপ্ন স্পষ্ট, যুক্তি নির্ভর। আজ লিলিয়ান দেখল গাঢ় ঘুমের স্বপ্নে সে এবং তাহের দুজন পাশাপাশি শুয়ে আছে। তাহের ঘুমাচ্ছে, সে জেগে আছে। ঘুমের মধ্যে তাহের অস্ফুট শব্দ করল। লিলিয়ান হাত রাখল তাহেরের গায়ে। হাত ভেজা ভেজা লাগছে। সে চোখের সামনে হাত মেলে ধরল। হাত রক্তে লাল। সে চেঁচিয়ে উঠল। লিলিয়ানের ঘুম ভাঙল নিজের চিৎকারে। বাকি রাত সে ঘুমোলো না, জেগে বসে রইল। ভোরবেলা টেলিফোন করলো মাকে। হ্যালো, কেমন আছো মা? আমি ভালো আছি। তোর গলা এমন শোনাচ্ছে কেন? তোর কে হয়েছে? কদিন ধরে আমি খুব দুঃস্বপ্ন দেখছি। কি দুঃস্বপ্ন? ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন। একটা বিদেশি ছেলেকে নিয়ে দুঃস্বপ্ন। এ ছেলের সঙ্গে কি তোর পরিচয় আছে? না, দুদিন কথা হয়েছে। কিরকম কথা? সাধারণ কথা মা, তেমন কিছু না। ছেলেটার মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যা দেখে তুই ভয় পেয়েছিস। তেমন কিছুই নেই মা, ভালো ছেলে। দুদিনের আলাপে কি করে বুঝলি ভালো ছেলে? লিলিয়ান জবাব দিল না। তার মা কয়েকবার বললেন, হ্যালো হ্যালো লিলিয়ান, শুনতে পাচ্ছিস? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো। লিলিয়ানের সবচেয়ে ছোট বোন রওনি কাঁদছে। রান্নাঘরে মা নিশ্চয়ই কল ছেড়ে রেখেছে, পানি পড়ার শব্দ আসছে। হ্যালো লিলিয়ান, হ্যালো। টেলিফোনটাই কি হলো? কিছুই শুনতে পাচ্ছি না। লিলিয়ান বলল, মা রনি কাঁদছে, তুমি ওকে দেখো। আমি টেলিফোন রাখলাম। না না, টেলিফোন রাখিস না, তুই আমার কথা শোন মা। তুই একজন ভালো ডাক্তার দেখা, টাকা যা লাগে লাগুক, আমি যেভাবে হোক ডলার পাঠাবো। তো কিছুদিন পর পর তুই এমন দুঃস্বপ্ন দেখিস, এটা তো ভালো কথা না। টেলিফোন রাখলাম মা। না না লিলিয়ান, শোন শোন। লিলিয়ান টেলিফোন রাখল না, কানে লাগিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। এখনো রনির কান্না শোনা যাচ্ছে। বাথরুমের ট্যাপ দিয়ে পানি পড়ার শব্দ আসছে। কেউ একজন বোধহয় এসেছে তাদের বাড়িতে, কলিং বেল টিপছে, ক্রমাগত বেল বাজাচ্ছে। লিলিয়ানের মা কাঁদো কাঁদো গলায় বলে যাচ্ছেন, হ্যালো লিলিয়ান, হ্যালো। কি হলো টেলিফোনটা? কোনো কথা শুনতে পাচ্ছি না। অপারেটর, হ্যালো অপারেটর। লিলিয়ান মার কথা অগ্রাহ্য করল না, কোনোদিনও করে না। সে একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলতে গেল। ইউনিভার্সিটির সাইকিয়াট্রিস্ট। এরা বলে স্টুডেন্ট কাউন্সিলর। ছাত্রছাত্রীদের নানান ধরনের সমস্যা নিয়ে এরা কথা বলেন। একসময় ছাত্রছাত্রীদের সমস্যা ছিল পড়াশোনা কেন্দ্রিক, কোর্স ভালো লাগছে না, গ্রেড খারাপ হচ্ছে জাতীয়। এখনকার সমস্যা বেশিরভাগই মানসিক, যে কারণে স্টুডেন্ট কাউন্সিলরদের মধ্যে অন্তত একজন থাকে সাইকিয়াট্রিস্ট।
লিলিয়ান যার কাছে গেল তার নাম ভার্মান, ডক্টর অ্যাঙ্গেলস ভার্মান। ভদ্রলোক ভারী কি ধরনের বেটে খাটো মানুষ। তার মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি গোঁফ, চুলদাড়ি সবই পাকা, ফর্সা গায়ের রঙের সঙ্গে চুলের রং মিলেমিশে একাকার হয়ে গেছে। চোখে মোটা ফ্রেমের চশমাটা ঝুলে আসে নাকের ঠিক ডগার উপরে। ভদ্রলোক তাকালো চশমার ফ্রেমের উপর দিয়ে। লিলিয়ানের মনে হলো ভদ্রলোকের চোখ সুন্দর। তিনি তাকাচ্ছেন মমতা নিয়ে। ডাক্তাররা যখন রোগীর দিকে মমতা নিয়ে তাকান, লোকটাকে দেখার চেষ্টা করেন, মানুষটাকে নয়। এই ডাক্তারটা মূলত মানুষটাকে দেখার চেষ্টা করছেন। লিলিয়ান বলল, গুড মর্নিং ডক্টর অ্যাঙ্গেলস ভার্মান। গুড মর্নিং লিটল মিস। আমার নাম লিলিয়ান। গুড মর্নিং লিটল মিস লিলিয়ান। গুড মর্নিং স্যার। বলো তো লিলিয়ান, তুমি কেমন আছো? আমি খুব ভালো নেই। শুনে খুশি হলাম। সারাক্ষণ ভালো থাকা কোনো কাজের কথা না। তোমরা যদি সারাক্ষণ ভালো থাকো তাহলে আমরা কি করব? তোমার সমস্যা কি তা এখন বলো, ও সহজভাবে বলো, খোলাখুলি বলো। আমার ঘুম হচ্ছে না। এটা কোনো সমস্যাই না। ঘুম হলে 1,00,000 ধরনের ওষুধ আছে, মানে ঘুম না হলে। আর কি সমস্যা? ঘুম হলেই দুঃস্বপ্ন দেখি। তুমি তো ভালো আছো, ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখো। আমি দেখি জেগে জেগে। চারদিকে যা দেখছি সবই দুঃস্বপ্ন। গতকাল কি হয়েছে জানো? সাবওয়ে দিয়ে আসছি, আমার চোখের সামনে একজন মহিলার ব্যাগ এক কালো ছোকরা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালালো। এতগুলো লোক আমরা কেউ কোনো কথাই বললাম না, সবাই তাকিয়ে দেখলাম। এটা কি বড় ধরনের দুঃস্বপ্ন না? আপনিও কিছু বলেননি? না, আমি আর কি বলবো, আমি হচ্ছে অবজারভার। আমি বসে বসে দেখেছি। লিলিয়ান বলল, অন্যরা হয়তো আপনার মতো কোনো অজুহাত তৈরি করে বসেছিল। তুমি বুদ্ধিমতী মেয়ে, তোমার তো কোনো সমস্যা থাকার কথা না। সমস্যা হয় কম বুদ্ধির মানুষদের, এরা কিছু বুঝতে চায় না, কিন্তু তুমি বুঝবে। এখন সুন্দর করে তোমার সমস্যা বলো, নাকি বলার আগে একটু কফি খেয়ে নেবে? হ্যাঁ, কফি খাবো। ওই টেবিলে কফি মেকার আছে, তোমার জন্য আনো আর আমার জন্য আনো। কফির কাপে চুমুক দিতে দিতে তোমার কথা বলো। আমার বদভ্যাস হচ্ছে আমি চশমার ফাঁক দিয়ে তাকাই। আশা করি এতে তোমার কোনো সমস্যা হবে না, কারণ আমার চোখ সুন্দর। ঠিক বলিনি? জি, ঠিক বলেছেন। লিলিয়ান খুব গুছিয়ে তার সমস্যার কথা বলল। ডাক্তার ভার্মান কোনো প্রশ্ন করলেন না, চুপচাপ শুনে গেলেন। এক ফাঁকে উঠে গিয়ে আবার কফির পেয়ালা ভর্তি করে আনলেন। লিলিয়ান কথা শেষ করবার পর ডক্টর ভার্মান মুখ খুললেন। তিনি নরম গলায় বললেন, তোমার পরিবারে লোক সংখ্যা কত? অনেক। আমাদের যৌথ পরিবার। আমার 2 চাচা এবং বাবা, এরা 3 ভাই একসঙ্গে থাকেন। একত্রে রান্না হয়? হ্যাঁ, একত্রে রান্না হয়। তবে আমাদের পজা চাচা কিছুদিন পরপর রাগ করেন বলে এখন থেকে তিনি আলাদা রান্না বান্না করবেন নাকি। কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। 2-1 দিন আলাদা রান্না হয়, তারপর আবার আগের জায়গায় ফিরে আসে। আর তোমাদের চাচাদের মধ্যে কি খুব মিল? মোটেও মিল নেই, সারাক্ষণ তারা ঝগড়া করছেন। কিন্তু তারপরও একজন অন্যজনের ছাড়া থাকতে পারেন না। আমার মনে হয় ঝগড়া করার জন্য তাদের একসঙ্গে থাকা প্রয়োজন। ব্যাপারটা বেশ মজা। তুমি প্রথম বাইরে পড়তে এসেছো, আর তুমি যখন বিদেশ রওনা হলে তখন পরিবারের সদস্যরা কি করলো? সবাই খুব কাঁদলো। আমার পজা চাচা পুরো একদিন এক রাত না খেয়ে দরজা বন্ধ করে ঘরে বসছিলেন। অনেক বুঝি সুঝি তাকে খাওয়ানো হয়। ডক্টর ভার্মেন পাইপ ধরাতে ধরাতে বললেন, তোমার সমস্যার মূল কারণ হচ্ছে তোমার পরিবার। তুমি এমন এক ক্লোজ পরিবার থেকে এসছো যে পরিবারের সদস্যরা ভালোবাসার কঠিন জালে তোমাকে আটকে রেখেছে। তুমি এই জাল ছিঁড়তে চাচ্ছ, পারছো না। আপনি ভুল বললেন, আমি জাল ছিঁড়তে চাচ্ছি না। তুমি চাচ্ছ, কিন্তু তোমার মন তাতে সায় দিচ্ছে না। তোমার মনে একই সঙ্গে দুটি বিপরীত ধারা কাজ করছে। একটি ধারা তোমাকে জাল কেটে বেরিয়ে আসতে বলছে, অন্যটি তা করতে দিচ্ছে না। এতে মনে প্রচণ্ড চাপ পড়েছে। এর সঙ্গে আমার দুঃস্বপ্নের সম্পর্ক কি? আমি দুঃস্বপ্ন দেখছি অন্য একজনকে নিয়ে। সম্পর্ক আছে। ওই ছেলেটিকে দেখেই তোমার জাল কেটে বেরিয়ে আসবার কথা মনে হলো। তোমার মনের একটি অংশ তাতে সায় দিল। সৃষ্টি হলো প্রচণ্ড চাপের। দুঃস্বপ্নগুলো চাপের ফল, আর কিছু না। ছেলেটাকে তোমার খুব ভালো লেগে গেছে, তুমি তা স্বীকার করতে চাচ্ছ না। ছেলেটিকে ভালো লাগার মতন কিছু নেই। আমার ধারণা আছে তোমার পরিবারের সদস্যদের মধ্যে তুমি কাকে সবচেয়ে ভালোবাসো? 50টা চাকরি।
চিন্তা করে দেখো ওই পজার চাচার স্বভাব চরিত্রের সঙ্গে তোমার ওই ছেলেটির স্বভাব চরিত্রে কোনো মিল আছে? কোনো মিল নেই। ভালো করে চিন্তা করো, আমার ধারণা মিল আছে। পঞ্চাশটা অকারণে হু হু করে হাসেন, ও ছেলেটিও হাসে। তা আর কি মিল আছে? এসব নিয়ে ভাবতে আমার ভালো লাগছে না। আর আমি যে তোমার সমস্যাটা ধরিয়ে দিয়েছি তা কি বুঝতে পেরেছো? লিলিয়ান জবাব দিল না। ডাক্তার বারমান হাসলেন। লিলিয়ান বলল, আপনি আমাকে কি করতে বলেন? উপদেশ চাচ্ছ? হ্যাঁ। আমি তোমাকে কোনো উপদেশ দেব না, তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। আমি সমস্যা ধরিয়ে দিয়েছি, সমস্যার সমাধানের দায়িত্ব তোমার, কারণ সমস্যাটা তোমার, আমার নয়। লিলিয়ান উঠে দাঁড়ালো, ফিরে গেল অ্যাপার্টমেন্টে। প্রায় 1 ঘন্টার মতো চুপচাপ বিছানায় শুয়ে রইল। তারপর উঠে হাতে মুখে পানি ছিটালো। সে তার সবচেয়ে সুন্দর পোশাকটা পরল, অনেক সময় নিয়ে চুল আঁচড়ালো, তার সম্বল অল্প কিছু ডলারের সব কটার সঙ্গে নিয়ে বেরোলো। সে তাহিরকে খুঁজে বের করবে। এই শহরের মেডিকেল স্কুলের একজন বিদেশি ছাত্রের ঠিকানা বের করা কঠিন হবার কথা না। তবে লিলিয়ান প্রথমে গেল ডাউনটাউনের একটা ফুলের দোকানে। $10 দিয়ে সে 25টা চমৎকার গোলাপ কিনল। আধফোটা গোলাপ, আগুনের মতো টকটকে রং। চিরকাল ছেলেরাই মেয়েদের জন্য ফুল কিনেছে। মাঝে মাঝে নিয়মের হেরফের হলে কিছু আসে যায় না। কলিং বেল টেপার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। তাহির খুব স্বাভাবিক গলায় বলল, এসো লিলিয়ান, এসো। তার কথা বলার ভঙ্গি থেকে মনে হওয়া অস্বাভাবিক না যে সে লিলিয়ানের জন্যই অপেক্ষা করছে। লিলিয়ান বলল, আমি যে এখানে আসবো আপনি কি তো জানতেন? আর জানবো কি করে? আগে তো বলনি। আমাকে দেখে অবাক হন? আমি এত সহজে অবাক হই না। ছোটবেলায় বাবার সঙ্গে রিক্সা করে যাচ্ছিলাম, হঠাৎ রিক্সা থেকে পড়ে গেলেন বাবা। নেমে দেখি উনি মারা গেছেন। সেই থেকে অবাক হওয়া ছেড়ে দিয়েছি। লিলিয়ানের চোখে মুখে হকচকিত ভাব, তার ফর্সা কপাল ঘামছে। হাতের গোলাপগুলো নিয়েও সে বিব্রত। ফুলগুলো কি আমার জন্যে? দাও, আমার হাতে দাও। আর তুমি বসো। না। দাঁড়িয়ে থাকার জন্য এসেছো? লিলিয়ান কি বলবে বুঝতে পারছে না। সত্যিই তো, সে কি জন্য এসেছে? কেনই বা এসেছে? সে তাকালো চারিদিকে। অবিবাহিত পুরুষের ঘর, এক পলকেই বোঝা যায়। টেবিলে বা দেয়ালে কোনো তরুণীর ছবি নেই। এটা একটা বড় ব্যাপার। বিছানার কাছে পিন আপ পত্রিকা নেই। লিলিয়ান ক্ষীণ গলায় বলল, আমি এখন চলে যাব। চলে যাবে, ভালো কথা, চলে যাও। হঠাৎ করে এক গাদা ফুল নিয়ে এসে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকার চেয়ে চলে যাওয়া ভালো। আপনাকে বিব্রত করার জন্য আমি দুঃখিত। আমি মোটেও বিব্রত হইনি, বিস্মিত হচ্ছি। অন্যদের বিষয় যেমন চোখে মুখে ফুটে ওঠে, আমার বেলায় তা হয় না বলেই আমি তোমার কাছে মনে হচ্ছে আমি পুরো ব্যাপারটা সহজভাবে স্বাভাবিকভাবে নিচ্ছি। আসলে তা নয়। আমার ঠিকানা কোথায় পেলে? জোগাড় করেছি। কেন? লিলিয়ান চুপ করে রইল। তাহিরের মনে হলো এই মেয়ে আর কোনো প্রশ্নের জবাব দেবে না। মেয়েটিকে সহজ করার কোনো পথও সে খুঁজে পাচ্ছে না। কি বললে সহজ হবে? লিলিয়ান, তুমি কি পেট্রিফাইড ফরেস্টটা দেখতে চাও? ওই দিন আমি যাইনি, তুমি যেতে চাইলে আজ যেতে পারি। সন্ধ্যায় সন্ধ্যায় ফিরে আসতে পারবো। আমি আমার অ্যাপার্টমেন্টে ফেরত যাব। বেশ, ফিরে যাবে, যাও, আমি তোমাকে পৌঁছে দেব। আপনাকে পৌঁছে দিতে হবে না। তুমি বোধহয় লক্ষ্য করিনি বাইরে খুব ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় তুমি এমন পাতলা কাপড় পরে কি করে বাইরে এসেছো সে এক রহস্য। আমার সঙ্গে যেতে না চাইলে একাই যাবে। আমার একটা ওভারকোট আছে, সেটা গায়ে চাপিয়ে চলে যেতে পারবে। নাকি আমার ওভারকোটও গায়ে দেবে না? লিলিয়ান বসল। সে যে বসেছে তাতে সে নিজেও অবাক হয়েছে। তার কাছে মনে হচ্ছে পুরো ব্যাপারটা স্বপ্নে ঘটছে। সে নিজের ইচ্ছেতে কিছুই করছে না। যা তাকে করতে বলা হচ্ছে সে তাই করছে। পুরো ঘটনা অন্য কেউ ঘটাচ্ছে। সে অন্য কেউটা কে? লিলিয়ান, হুম কফি খাবে? হুম শুনে খুশি হলাম। আমি কফি তৈরি করছি। তুমি সহজ এবং স্বাভাবিক হতে চেষ্টা করো। তারপর তোমার কাছে আমি কয়েকটা জিনিস জেনে নেব। যা যা জানতে চাই তাও বলে দিচ্ছি। 1, তুমি হঠাৎ এক গাদা ফুল নিয়ে আমার কাছে কেন এসছো? 2, আজ যে আমার জন্মদিন তা কি তুমি জানো? যদি জানো, কিভাবে জানো? আজ আপনার জন্মদিন? লিলিয়ান বিস্মিত হয়ে জিজ্ঞেস করল। আমি দ্বিতীয় প্রশ্নটির জবাব পেয়ে গেছি। আজ যে আমার জন্মদিন তা তুমি জানো না। এখন বাকি রইল প্রথম প্রশ্ন।
তুমি প্রশ্নটির জবাব নিয়ে ভাবতে থাকো, আমি একটু গ্রোসারি শপে যাব, ঘরে কফি, চিনি, ক্রিম কিছুই নেই। আমি কি আপনার এখান থেকে একটা টেলিফোন করতে পারি? হ্যাঁ পারো। একটা লং ডিস্টেন্স কল করব। তুমি একটা কেন 10টা করো। তুমি আমার এখানে আসায় আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তা কোনোদিন তুমি বুঝবে না। প্রথম দেখাতেই ভালোবাসা, এই জাতীয় কথা সাহিত্যে প্রচলিত আছে। এই জাতীয় বায়বীয় কথা আমি কখনো বিশ্বাস করতাম না। তোমাকে ওল্ড ফেথফুল লেকের কাছে দেখে প্রথমে আমার মনে হলো সাহিত্যের এই কথাটা মিথ্যা না। মেয়েদের পেছনে ঘোরা আমার স্বভাব নয়। তারপরেও আমি খুঁজে খুঁজে তোমার অ্যাপার্টমেন্ট বের করেছি। ওই দিন তোমার সঙ্গে ইউনিভার্সিটিতে দেখা হলো। তোমার বোধহয় ধারণা পুরো ব্যাপারটাই কাকতালীয়। আসলে তা না। আমি প্রায়ই তোমাদের মেমোরিয়াল ইউনিয়নে বসে থাকতাম এই আশায় যে তোমার সঙ্গে দেখা হবে। দেখা হলেই বলবো এই পাশ দিয়েই যাচ্ছিলাম। কবে, কোথায়, কোন রুমে তোমার ক্লাস তাও আমি জানি। প্রমাণ দিব? লিলিয়ান তাকিয়ে আছে, কিছু বলছে না। তাহার আগের মতোই সহজ স্বাভাবিক ভঙ্গিতে বলল, আজ ছিল তোমার টার্ম পেপার জমা দেওয়ার শেষ দিন। আমি কি ঠিক বলেছি? লিলিয়ান অন্যদিকে তাকিয়ে হাসল। তাহের বলল, আমি কফি নিয়ে আসতে যাচ্ছি। আমার আসতে বোধহয় খানিকটা দেরি হবে। আমার জন্মদিন উপলক্ষে একটা ভালো হোটেলে তোমাকে নিয়ে খেতে যাব। দুশ্চিন্তা হবার কোনো কারণ নেই। খাওয়া শেষে আমি তোমাকে তোমার অ্যাপার্টমেন্টে পৌঁছে দেব। তুমি যে এসছো এতেই আমি খুব খুশি। এর বেশি আমি কিছুই আশা করিনি। যা হয়েছে তাই যথেষ্ট। যদিও জানি না ঘটনা এমন কেন ঘটলো। ব্যাখ্যা নিশ্চয়ই আছে। তোমার ইচ্ছা থাকলে ব্যাখ্যা করবে, ইচ্ছা না করলে করতে হবে না। তাহের ঘর ছেড়ে চলে গেল। লিলিয়ান উঠে দরজা বন্ধ করল। টেলিফোন করে তার মাকে। লিলিয়ানের মা আতঙ্ক মিশানো গলায় বললেন, আমি এর মধ্যে 3বার তোর অ্যাপার্টমেন্টে টেলিফোন করেছি। আমরা চিন্তায় চিন্তায় অস্থির। চিন্তার কিছু নেই মা। তুই কি গিয়েছিলি কোনো ডাক্তারের কাছে? হ্যাঁ। ডাক্তার কি বললেন? ডাক্তার নতুন কিছুই বলেনি, আমি যা জানতাম তাই বলেছি। আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। তুই কি জানতি? লিলিয়ান হাসলো, শব্দ করে হাসলো। লিলিয়ানের মা বলল, কি হলো, হাসছিস কেন? হাসি আসছে তাই হাসছি। তুই এখন কোথায়? আমার অ্যাপার্টমেন্টে। না, তুই অন্য কোনো জায়গায়। কি করে বুঝলে? আমি জানি, আমার মন বলছে। তুই কি ওই ছেলেটির কাছে? হ্যাঁ। কেন ওখানে কেন? কি হচ্ছে লিলিয়ান? ভয়ের কিছু নেই মা। অবশ্যই ভয়ের আছে। তুই কেন ওই ছেলের কাছে গেলি? লিলিয়ান খানিকক্ষণ চুপ করে রইল। উপাস থেকে ভদ্রমহিলা বারবার বলতে লাগলেন, হ্যালো হ্যালো মা শোনো, আমি খুব সম্ভবত এই লোককে বিয়ে করব। কি বলছিস তুই? আমি এখনো জানি না, ভদ্রলোক এখানে নেই, তিনি কফি কিনতে গিয়েছেন। ফিরে এলেই তাকে বলবো। কি বলবি? বলবো যে আমি আপনাকে বিয়ে করতে চাই। যদি রাজি থাকেন তবেই শুধু আপনার সঙ্গে কফি খাবো এবং রাতে ডিনার করতে যাবো। ঈশ্বর, মা তুই কি বলছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে মা। আমি নিশ্চিত তোর মাথা খারাপ হয়ে গেছে। অস্থির হলো না মা, আমার মাথা খারাপ হয়নি, মাথা ঠিক আছে। আর এক্ষুনি তোমার চিন্তিত হতে হবে না। হয়তো ভদ্রলোক বিয়েতে নাও রাজি হতে পারেন। হয়তো বলবেন তিনি বিবাহিত। হ্যাঁ হ্যাঁ, লোকটা বিবাহিত কিনা তুই তাও জানিস না? না। ঈশ্বর, এসব কি শুনছি? কথায় কথায় হা ঈশ্বর বলবে না তো মা, শুনতে ভালো লাগছে না। লিলিয়ান লক্ষ্মী মা, তুই দেশে চলে আয়, তোকে পড়াশোনা করতে হবে না মা। কাঁদছো কেন মা? আমি তো ভয়ঙ্কর কিছু করছি না। তুই তোর বড় সাদার সঙ্গে কথা বল। তোর চাচা কই গেল? আমি এখন কারোর সঙ্গে কথা বলবো না। তোর বাবার সঙ্গে তো বল। বললাম তো মা, আমি এখন কারোর সঙ্গে কথা বলবো না। ঈশ্বর, আমি একে শুনছি। লিলিয়ান শান্ত স্বরে বলল, ঈশ্বরের প্রতি তোমার অবিচল ভক্তি, কাজেই তুমি ধরে নাও যা হচ্ছে ঈশ্বরের ইচ্ছার অগোচরে হচ্ছে না। লিলিয়ান মা, লিলিয়ান। টেলিফোন রাখছি মা, তুমি ভালো থেকো। লিলিয়ানের মা চিৎকার করে কাঁদতে লাগলেন। লিলিয়ান জানালার পাশে দাঁড়ালো।
বরফ পড়তে শুরু করেছে। বছরের প্রথম বরফ। ইচ্ছে করছে বরফের ভেতর ছুটে যেতে, সারা গায়ে বরফ মাখতে। লিলিয়ান খানিকক্ষণ বরফ পড়া দেখল। এক দৃষ্টিতে তাকিয়ে থাকার জন্যই বোধহয় তার চোখ জ্বালা করছে। সে বাথরুমে ঢুকে চোখে পানি দিয়ে কিছুক্ষণ কাঁদল। ফিসফিস করে বলল, মা রাগ করো না, আমি কী করছি আমি নিজেও জানি না। এর ফল শুভ হবে কি শুভ হবে না তাও জানি না। শুধু একটা জিনিস জানি, আমাকে অচেনা অজানা এই ছেলেটির সঙ্গে থাকতে হবে। এর থেকে আমার মুক্তি নেই, কিংবা কে জানে আমার মুক্তি হয়তো বন্ধনের ভেতরে ঘটবে। দরজায় কলিং বেল বাজছে। লিলিয়ান দরজা খুলে দিল। তাহের মুগ্ধ গলায় বলল, বাইরে বরফ পড়ছে, দেখেছো? হ্যাঁ। গায়ে বরফ মাখবে? হ্যাঁ মাগবো। বাহ, চমৎকার। আমাদের দেশে বরফ নেই, তবে বৃষ্টি আছে। বছরের প্রথম বৃষ্টি হলে আমরা সবাই বৃষ্টিতে ভিজি, এতে গায়ের ঘামাচি নষ্ট হয়। বরফে কিছু নষ্ট হয় কিনা কে জানে। তোমাদের দেশের বৃষ্টি কি তুষারপাতের চেয়ে সুন্দর? লক্ষ গুণ সুন্দর। আমাদের দেশের প্রথম বৃষ্টিতে কি হয় জানো? এক ধরনের মাছ আছে, নাম হলো কই মাছ। এরা এত আনন্দিত হয় যে দল বেঁধে পানি ছেড়ে শুকনায় উঠে আসে। কেন আমার সঙ্গে ঠাট্টা করছো? মোটেও ঠাট্টা করছি না। তোমাকে আমি দেশে নিয়ে গিয়ে নিজের চোখে দেখাবো, তখন তুমি। তাহের কথা শেষ করলো না, থেমে গেল। বিব্রত চোখে লিলিয়ানের দিকে তাকালো। লিলিয়ানও তাকিয়ে আছে। লিলিয়ানের চোখে চাপা দুটি। ওদের বিয়ে হতে 10 দিন সময় লাগলো। বিয়ের লাইসেন্স বের করা এদেশে অনেক যন্ত্রণা, অনেক টেস্ট ফেস্ট করতে হয়। ডাক্তাররা আগে নিশ্চিত হয়ে নেন এই দম্পতির সন্তান বংশগত কোনো রোগের শিকার হবেন না, তারপরেই সার্টিফিকেট দেন। সেই সার্টিফিকেট দেখিয়ে লাইসেন্সের জন্য দরখাস্ত করতে হয়। বিয়ের পর লিলিয়ান ডাক্তার বার্মানের সঙ্গে দেখা করতে গেলেন। ডক্টর বার্মান চশমার ফাঁক দিয়ে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন, মিস থেকে মিসেস হয়েছো? হ্যাঁ। কি করে বুঝলেন? আমার কপালে তো লেখা নেই মিসেস। অবশ্যই লেখা আছে, সেই লেখা সবাই পড়তে পারে না, কিন্তু আমি পারি। তুমি কি ওই ছেলেটাকেই বিয়ে করছো? হ্যাঁ। দুঃস্বপ্ন এখন নিশ্চয়ই দেখছো না? জি না, দেখছি না। শুনে খুশি হলাম। মনস্তত্ত্ববিদ্যা একটা বড় বিদ্যা, তা কি বুঝতে পেরেছো? জি পারছি। আর ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় আমার কাছে আসবে। তবে আমার মনে হয় ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। যদি হয় তুমি নিজেই তা সমাধান করতে পারবে, পারবে না? হ্যাঁ পারবো। তোমাকে হাসি খুশি দেখে ভালো লাগছে। সত্যিকার হাসি খুশি মুখ অনেক দিন দেখি না, চারদিকে ভেজাল হাসি দেখি। হাসির ভেজাল আপনি ধরতে পারেন? অবশ্যই পারি। আমার নিজের মুখে যে হাসিটি আমি ঝুলিয়ে রাখি তা হলো ভেজাল হাসি, 100% ভেজাল। তুমি তোমার জীবনে ভেজাল হাসিকে আসতে দিও না। মনে কষ্ট পেলে কাঁদবে, মনের কষ্ট চাপা দেওয়ার জন্য হাসির ভান করার প্রয়োজন নেই। আমি আপনার উপদেশ মনে রাখবো ডাক্তার বার্মান। ডক্টর ভার্ম্যানের উপদেশের জন্যই হয়তো দেশ থেকে মার চিঠি পেয়ে লিলিয়ান সারাদিন কাঁদল। চিঠিটি তিনি মেয়ের বিয়ে সংবাদ পাওয়ার পর লিখেছেন, সংক্ষিপ্ত চিঠি। যদিও লিলিয়ানের মার হাতে লেখা, তবু লিলিয়ান জানে এই চিঠি তার বাবা লিখে দিয়েছেন। মা শুধু দেখে কপি করেছেন। কপি করতে গিয়েও মার বানান ভুল হয়েছে, বাবা সেই সব বানান শুদ্ধ করে দিয়েছেন। লিলিয়ান, তোমার বিবাহের সংবাদ পেয়েছি, আনন্দে উল্লাসিত হই নাই। তুমি নিশ্চয়ই তা আশাও করো না। তুমি খুব ভালো জানো যে তুমি আমাদের সবার অতি আদরের ধন ছিলে। তোমাকে নিয়ে আমাদের স্বপ্নের অন্ত ছিল না। তুমি সব স্বপ্নের অবসান ঘটিয়েছো। আমি তোমাকে দোষ দেই না, ঈশ্বরের হুকুম ছাড়া কিছুই হয় না। এই ক্ষেত্রেও তার ইচ্ছারই প্রতিফলন হয়েছে। আমি তোমার এবং তোমার স্বামীর সুখী জীবন কামনা করি। যে সুখের জন্য তুমি আমাদের পরিবারের সকলের সুখ তুচ্ছ করেছ, ঈশ্বর যেন সেই সুখ তোমাকে দেন, এটাই আমাদের সকলের কামনা। এখন তোমাকে কিছু কথা বলবো, মন দিয়ে শোনো। তোমার বাবা পরিবারের সদস্য হিসেবে তোমাকে গ্রহণ করার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছেন। আমাদের সকলেরই সেই মত অভিমত। সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে তোমাকে বর্জন করা হয়েছে। এতে মনে কষ্ট পেও না। তুমি সকলকে ত্যাগ করে একজনকে পেতে চেয়েছো। ঈশ্বর তোমার প্রার্থনা পূর্ণ করেছেন। এখন থেকে বাড়িতে তোমার নাম আর উচ্চারিত হবে না।
তোমার ব্যবহারী জিনিস, তোমার ফটোগ্রাফ সমস্ত নষ্ট করে দেয়া হয়েছে। তুমি আমাদের সাথে কোনো রকম যোগাযোগ রাখার চেষ্টা করবে না। যোগাযোগ করিবার চেষ্টার অর্থই হবে আমাদের কষ্ট দেওয়া এবং নিজে কষ্ট পাওয়া। ঈশ্বর তোমার মঙ্গল করুন। ঈশ্বরের নিকট তোমার প্রসঙ্গে এটাই আমাদের শেষ প্রার্থনা। তোমার হতভাগ্যানী মা, পুনশ্চ। মা, তোমার দুঃস্বপ্ন দেখা কি বন্ধ হয়েছে? লিলিয়ানের ধারণা চিঠির শেষের পুনশ্চ অংশটি মার লেখা। মা বাবাকে না জানিয়ে এই বাক্যটি লিখেছেন। কেন মায়েরা এত ভালো হয়? কেন হয়? সে নিজে কি কোনোদিন এমন একজন মা হবে? লিলিয়ান কাঁদতে কাঁদতে ভাবলো, আমার প্রথম সন্তানটি যেন মেয়ে হয়। মেয়ে হলে আমি মার নামে তার নাম রাখতে পারবো। ভিন দেশের ভিন ধর্মের একটি ছেলেকে বিয়ে করার মতন কাজ সাধারণত প্রচন্ড ঝোঁকের মাথায় করা হয় এবং এই ঝোঁক দীর্ঘস্থায়ী হয় না। বিয়ের 1 মাসের মধ্যেই মনে হতে লাগলো কাজটা ঠিক হয়নি, খুব ভুল হয়ে গেছে। এদের বেলায় এটা ঘটলো না। বিয়ের 1 বছর পর এক গভীর রাতে লিলিয়ানের মনে হলো, আমি নিশ্চয়ই আমার শৈশবে কিংবা আমার যৌবনে বড় কোনো ধরনের পুণ্যকর্ম করেছি। বড় কোনো ধরনের পুণ্যকর্ম ছাড়া এমন একজনকে স্বামী হিসেবে, বন্ধু হিসেবে পাওয়া যায় না। লিলিয়ান একা একা কিছুক্ষণ কাঁদলো, তারপর চেষ্টা করলো তাহেরের ঘুম ভাঙাতে। পারল না। তাহেরের ঘুম ভাঙানো সত্যি সত্যি অসম্ভব ব্যাপার। লিলিয়ানের খুব ইচ্ছা করছিল তাহেরের ঘুম ভাঙিয়ে তাকে নিয়ে রাস্তায় হাঁটতে যায়। গভীর রাতে নির্জন রাস্তায় হাত ধরাধরি করে হাঁটতে হাঁটতে সে তাহেরকে বলে, আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য আলাদা করে রাখা এই ভালোবাসা কখনো নষ্ট হবে না তাহের, কখনো না। বিয়ের 1.5 বছরের মাথায় তাহের 5th এভিনিউতে নতুন বাড়ি নিল। বিশাল ডুপ্লেক্স, একতলায় খাবার ঘর, বসার ঘর, লাইব্রেরি কাম স্টাডি রুম এবং একটা গেস্ট রুম। দোতলায় 4টা শোবার ঘর। এত বড় বাড়ির তাদের কোনো প্রয়োজনই নেই, কিন্তু তাহের ছোট বাড়ি নেবে না। ছোট বাড়িতে তার নাকি দম বন্ধ হয়ে আসে। ছোট বাড়ি নেবার কথা বলতেই তাহের হাসতে হাসতে বলল, আমার পূর্বপুরুষরা খুব বড় বড় বাড়িতে থাকতেন, বুঝলে বিদেশিনী। কাজেই আমিও বড় বাড়িতে থাকব। বেতন যা পাই সেখান থেকে টাকা আলাদা করে রাখবো। বছর 15 পর সেই টাকায় 10 একর জায়গা নিয়ে এমন বাড়ি বানাবো তোমার আক্কেল গুরুম হয়ে যাবে। হাসপাতালের জুনিয়র ডাক্তার হিসেবে তাহের যা পায় তা তার জন্য যথেষ্ট। জমানো দূরে থাকুক, মাসের শেষে সে শেষ কোয়ার্টারটিও খরচ করে শুকনো মুখে লিলিয়ানকে বলে, লিলি, তোমার কাছে কি গোটা $20 হবে? তখন তাহেরের শুকনো মুখের দিকে তাকিয়ে লিলিয়ানের চেঁচিয়ে বলতে ইচ্ছা করে, আই লাভ ইউ, আই লাভ ইউ। সে অবশ্য চেঁচিয়ে বলে না, মনে মনে বলে, যেন তাহের কখনো ধরতে না পারে। যেমন ধরা যাক, তাহের কফির পেয়ালা হাতে নিয়ে যখন বলে, বাহ, তুমি তো এক্সেলেন্ট ক্যাপাচিনো কফি বানাতে শিখে গেছো। এসো আমরা একটা কফি শপ চালু করি। কফি শপের নাম হবে লিলিয়ানস ক্যাপাচিনো। তখন লিলিয়ান মনে মনে বলে, আই লাভ ইউ, আই লাভ ইউ। ঈশ্বর মানুষকে প্রচুর ক্ষমতা দিয়েছেন, মনের কথা বোঝাবার ক্ষমতা দেননি। যদি দিতেন তাহলে তাহের বুঝতে পারতো কি গাঢ় ভালোবাসায় লিলিয়ান এই মানুষটিকে ঘিরে রেখেছে। তাহের অনেক রাত জেগে পড়াশোনা করে। এই সময়টা লিলিয়ান তাকে বিরক্ত করে না। বারান্দায় রকিং চেয়ারে বসে দোল খেতে খেতে ভাবে, ঈশ্বর আমাকে এত সুখী কেন করলেন? এর 100 ভাগের 1 ভাগ সুখী হলেও তো আমার জীবনটা সুন্দর চলে যেত। ভালোবাসা ব্যাপারটা কি লিলিয়ান বুঝতে চেষ্টা করে, বুঝতে পারে না। তার ধারণা ভালোবাসা নামের ব্যাপারটা শরীরের স্থান খুব অল্প, নেই বললেই হয়। আবার কখনো কখনো সম্পূর্ণ উল্টো কথা মনে হয়। মনে হয় ভালোবাসায় শরীর অনেকখানি না হলে কেন তার সারাক্ষণ এই মানুষটাকে ছুঁয়ে থাকতে ইচ্ছা করবে? মন ছোঁয়া সম্ভব নয় বলে কি শরীর ছোঁয়ার এই আকুলতা? আচ্ছা, তার যেমন সারাক্ষণ মানুষটাকে ছুঁয়ে থাকতে ইচ্ছে করে, ওই মানুষটারও কি তাই করে? সরাসরি জিজ্ঞেস করতে লজ্জা করে। লিলিয়ান ঘুরিয়ে জিজ্ঞেস করে, তার প্রশ্নটা ধরতে পারেনি। যেমন লিলিয়ান একদিন জিজ্ঞেস করলো, শোনো তাহের, আমি যখন বাগানে হাঁটি, মানে পাশাপাশি আমরা যখন হাঁটছি, তখন তোমার কোন দিকে হাঁটতে ভালো লাগে? অর্থাৎ আমার পাশাপাশি হাঁটতে ভালো লাগে, না আমার আগে, না পেছনে পেছনে? তাহলে গম্ভীর হয়ে বলেছে, মাই ডিয়ার বিদেশিনী, আমার বাগানে হাঁটতেই ভালো লাগে না। আমার ভেতরে বাগান ভীতি আছে। আমাদের গ্রামের বাড়ির চারপাশে বাগান। ওই বাগানে একবার একটা সাপ আমাকে তাড়া করেছিল, সেই থেকে বাগান ভীতি। আচ্ছা ধরো বাগানের রাস্তায় হাঁটছি, তখন? মাই ডিয়ার বিদেশিনী, রাস্তায় হাঁটতে আমার ভালো লাগে না। আমেরিকান রাস্তাগুলো হাঁটার জন্য নয়, গাড়ি নিয়ে চলার জন্যে।
লিলিয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, তুমি সবসময় আমাকে বিদেশিনী বলো কেন? তুমি বিদেশি মেয়ে, এই জন্যই বিদেশিনী বলি। বিদেশি মেয়ে বলে কি তোমার মনে কোনো ক্ষোভ আছে? বিন্দু মাত্র নেই। খুব অস্পষ্ট হবে হয়তো আছে, এত অস্পষ্ট যে তুমি নিজেও জানো না। আর থাকলে কি করবে তুমি? তোমার সেই ক্ষোভ হতাশা দূর করবার চেষ্টা করব। কিভাবে করবে? প্রথমে আমি তোমার ভাষা শিখবো। বাংলা ভাষা শিখবে? নিতান্তই অসম্ভব ব্যাপার। বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর কঠিন ভাষাগুলোর চেয়েও কঠিন। হিব্রু বাংলার তুলনায় শিশু। কেন বাজে কথা বলছো? মোটেও বাজে কথা বলছি না। ধরো ইংরেজি এস অক্ষরের ধ্বনির কাছাকাছি আমাদের 3টে অক্ষর আছে, তালব্য শ, দন্তের শ, মূর্ধন্য ষ। আবার জেড অক্ষরের কাছাকাছি আছে 3টে অক্ষর, বর্গীয় জ, অন্তস্থ জ, ঝ। এরকম সব ভাষাতে আছে। আমাদের আরো অদ্ভুত ব্যাপার স্যাপার আছে। এই যেমন ধরো আমার শীত লাগে, এর একরকম মানে। আবার আমার শীত শীত লাগে, এর অন্যরকম মানে। শীত শব্দ দুবার ব্যবহার করা মাত্র অর্থ বদলে যায়। সে দারুণ কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার হলে তুমি আমাকে সাহায্য করো। পাগল হয়েছো? আমি নিজেই বাংলা জানি না, তোমাকে কি সাহায্য করব? ম্যাট্রিকে বাংলা ফার্স্ট পেপারে 36 পেয়েছিলাম, কানের পাশ দিয়ে গুলি গেছে। তার মানে তুমি আমাকে সাহায্য করবে না? না। না কেন? আমি তার প্রয়োজন দেখছি না। আমি দেখছি তুমি যে ভাষায় কথা বলো আমি সেই ভাষা জানবো না, তা হতেই পারে না। আমি তোমাকে ভালোবাসি, কাজে আমি তোমার ভাষায় কথা বলতে চাই। আমিও তোমাকে ভালোবাসি, তার মানে এই না যে রাত জেগে আমাকে তোমার গ্রিক ভাষা বলতে হবে। এই আমার ভাষা কিন্তু গ্রিক না। সব বিদেশি ভাষায় আমার কাছে গ্রিক ভাষা। আমি তো তোমাকে আমার ভাষা শিখতে বলছি না, আমি শুধু বলছি তোমার ভাষা শেখার ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো। ওকে ফাইন, সাহায্য করব। ভাষা শেখা ছাড়া আর কি কি শিখতে চাও? একবারে বলে ফেলো। আমি তোমার দেশের রান্নাও শিখতে চাই। আর কি? তোমার দেশের রীতি নীতি আদব কায়দা, ভাষা শেখা নয়, খুব ভালো মতো শেখা, যেন তুমি কোনোদিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে না বলো যে বিদেশে একটা মেয়েকে কেন যে বিয়ে করলাম। তুমি চেষ্টা করছো পুরোপুরি একটা বাঙালি মেয়ে হয়ে যেতে। হ্যাঁ, তাকে খুব কঠিন। ভয়ঙ্কর কঠিন। মোটেই কঠিন না। আমি ঠিক করেছি বাংলাটা পুরোপুরি শেখা হয়ে গেলে আমি তোমাকে নিয়ে তোমার দেশে যাব। বাঙালি মেয়ে হবার মূল ট্রেনিং আমি দেশে গিয়ে নেব। পাগল হয়েছো? দেশে যাবার কথা আমি চিন্তাও করি না। কেন চিন্তা করো না? দেশে আমার কেউ নেই। তোমার বাবা মা মারা গেছেন তা জানি, তাই বলে আর কেউ থাকবে না? তা কি করে হয়? আমার বাবা মা নেই, আমার কোনো ভাই বোনও নেই। একটাই বোন ছিল, ছোটবেলায় মেনিনজাইটিসে মারা গেছে। বাড়ি ঘর তো আছে না? তাও নেই? একটা বাড়ি আছে, তাও গ্রামের দিকে। শহরে কোনো বাড়িঘর নেই। গ্রামের বাড়িতে কে থাকেন? কেউ থাকে না, তালা বন্ধ থাকে। দরজা জানালা কিছু কিছু চুরি করে নিয়ে গেছে, তবে খুব বেশি নিতে পারেনি। বাড়ির সঙ্গে বিরাট আম কাঁঠালের বাগান আছে। আমার এক দুঃসম্পর্কের চাচা সেই বাগান দেখাশোনা করেন, বাগানের আয় তিনিই ভোগ করেন। তাকে আমি মাঝে মাঝে কিছু ডলার পাঠাই যাতে তিনি বাড়িটা দেখাশোনা করেন। খুবই ভালো কথা। মনে হচ্ছে তোমাদের পৈতৃক বাড়ির বাসযোগ্য অবস্থা আছে। এই সামারে চলো না, 2 মাস থেকে আসি। পাগল হয়েছো? সামারে আমি থাকবো ভিয়েনা। কোনো ক্রমেই কি যাওয়া সম্ভব নয়? না, তাছাড়া লিলিয়ান, সামারে বাংলাদেশ তেমন ভালো লাগবে না। ট্রপিক্যাল কান্ট্রি, প্রচন্ড গরম। টেম্পারেচার 34 ডিগ্রি 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে থাকে। হাই হিউমিডিটি, গা থেকে আলকাতরার মতো ঘাম বের হয়। আমার কোনো অসুবিধা হবে না। প্রবলেম হবে। আমার পৈতৃক বাড়িতে কোনো ইলেকট্রিসিটি নেই। হাত পাখা হচ্ছে একমাত্র পাখা, আর প্রচন্ড মশা। আর বাড়ির চারদিকে বাগানটা সুন্দর, কিন্তু সুন্দর হলেও বাগানে হাঁটতে পারবে না। বর্ষায় প্যাচ প্যাচে কাদা থাকে, আর তার সাথে আছে সাপের উপদ্রব। তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো। ভয় দেখানোর চেষ্টা করছি না, সত্যি কথা বলছি। ভয় দেখাতে চাইলে বলতাম আমার বাড়ির চারপাশে ঘন জঙ্গল, আর সেই জঙ্গলে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার, বুনো হাতি, এগুলো ঘুরে বেড়ায়। আমি মশার কথা বলেছি, রয়্যাল বেঙ্গল টাইগারের কথা কিন্তু আমি বলিনি। আমার খুব আশা ছিল এই সামারি আমি তোমার পৈতৃক বাড়ি দেখতে যাব। তোমার আশা আপাতত পূর্ণ হচ্ছে না, কোনো একদিন নিশ্চয়ই হবে। বাংলাদেশের মশা তোমাকে আমি দেখিয়ে আনবো। সব মশা এক্সপোর্ট কোয়ালিটির, ইয়া সাইজ। এক একজন 1 ছটাক 1.5 ছটাক করে রক্ত খায়। রক্ত খেয়ে বমি করে ফেলে, আবার খায়। তাহিরের ভিয়েনায় 1 মাসের জন্য যাবার কথা ছিল, সেটা বেড়ে হয়েছে 2 মাস। সেমিনারের শেষে একটা শর্ট কোর্স শেষ করে সে ফিরবে। তাহির খুব খুশি। লিলিয়ানের খারাপ লাগছে।
বেশ খারাপ লাগছে। খারাপ লাগছে এই ভেবে যে তাহের বুঝতে পারছে না তাহেরকে ছেড়ে একা একা বাস করা তার জন্য কত কষ্টের। সে তো অনায়াসে বলতে পারতো, লিলি, তুমিও আমার সঙ্গে চলো, ঘর দুয়ার তালা বন্ধ থাকুক। এই কথা একবারও সে বলছে না। তাহেরের ফ্লাইট বুধবারে, সে মঙ্গলবার নাস্তার টেবিলে কফি খেতে খেতে হঠাৎ করে বলল, লিলি, তুমিও চলো, আমি সেমিনার করব, কোর্স করব, তুমি শহরে শহরে ঘুরবে, শুধু রাত্রে আমরা একসঙ্গে ঘুমোবো। এখানে একা একা এত বড় বাড়িতে থাকার তোমার কি দরকার? শেষে ভয়টাই পাবে। না আমি ভয় পাবো। ভয় না পেলে থাকো, বাড়ি খালি রেখে যাওয়া ঠিক না। লিলিয়ানের কান্না পাচ্ছে। কেন সে বলতে গেল না আমি ভয় পাবো না? তাহের বলা মাত্র সে রাজি হলো না কেন? এখন কি করবে? আমি একা একা এখানে থাকতে চাচ্ছি না, আমি তোমার সঙ্গে যাব, তুমি আমার জন্য একটা টিকিট করো। না, তা বলা এখন সম্ভব না। এমন ছেলে মানুষই কিছুতেই সে করতে পারবে না। লিলিয়ান, হুম, তুমি স্বীকার না করলেও আমি বুঝতে পারছি 2 মাস একা একা থাকা তোমার জন্য খুব কষ্টকর হবে। তোমাকে আমি একটা সাজেশন দিই, তুমি তোমার বাবা মার কাছ থেকে ঘুরে আসো, ওদের রাগ ভাঙিয়ে আসো। ওদের রাগ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই বলে তুমি এই কথা বলছো। এই রাগ ভাঙ্গাবার নয়। আমার ধারণা তুমি তাদের সামনে গিয়ে কান্নাকাটি শুরু করলেই রাগ গলে জল হয়ে যাবে। চেষ্টা করে দেখো। চেষ্টা করে লাভ হবে না। আমার পদা চাচা মারা গেছেন, কেউ আমাকে এই খবরটিও দেয়নি। আমি জেনেছি অন্য একজনের কাছ থেকে। এরা কোনোদিনই তোমাকে গ্রহণ করবেন না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে কিংবা মরে গেলে হয়তো করবে। তোমাকে ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। মৃত্যু বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। এই যে প্লেনে উঠছি সেই প্লেনটা হয়তো ক্র্যাশ করতে পারে। তবে তোমাকে পৈতৃক বাড়ি না দেখে আমি মরবো না, এই বিষয়ে নিশ্চিত থাকো। লিলিয়ানের খুব খারাপ লাগছে। হঠাৎ মৃত্যু প্রসঙ্গ কেন এলো? এই প্রসঙ্গ তো আসার কথা ছিল না। লিলিয়ান, হুম, আমি প্রতিদিন একবার টেলিফোন করব। আচ্ছা। তোমার ড্রেসিং টেবিলের ড্রয়ারে আমি একটা খাম রেখে যাচ্ছি। আমি বাসা থেকে বেরোবার পর খামটা খুলবে, তার আগে নয়। কে আছে খামে? কিছু না, আরেকটা কথা, যদি তুমি একা থাকতে ভয় পাও তাহলে ঘরে তালা দিয়ে পরিচিত কারোর বাসায় উঠে পড়বে, কিংবা কোনো হোটেলে। আমি ভয় পাবো না। চোখ দেখে মনে হচ্ছে এখনই ভয় পাচ্ছ। আমি চোখের ডাক্তার, চোখ বিশেষজ্ঞ, চোখ দেখে অনেক কিছু বলে দিতে পারি। লিলিয়ান তাহিরের দিকে তাকিয়ে মনে মনে বলল, আই লাভ ইউ। লিলি, হুম, এই 2 মাসে কি তুমি দয়া করে একটা কাজ করবে? গাড়ি চালানোটা শিখে নেবে। এটা কোনো কঠিন ব্যাপার না, ড্রাইভিং এর যে কোনো স্কুলে ভর্তি হলেই হবে। গাড়ি চালানো জানলে তুমি আমাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসতে পারতে, দুজন গল্প করতে করতে যেতাম। এখন ক্যাবে যাব, কি বিশ্রী ব্যাপার। তাহের ঘর থেকে বের হওয়া মাত্র লিলিয়ান ড্রয়ার খুলল। সেখানে একটা চিঠি। প্রিয় লিলি, খামের ভেতর একটা ভিয়েনা যাওয়ার ওপেন টিকিট আছে। টিকিটটা তোমার জন্যে, যখন ইচ্ছা করবে তুমি চলে আসবে। আমি জোর করেই তোমাকে নিয়ে যেতাম, যাইনি, কারণ আমি সারাদিন থাকবো ব্যস্ত। তুমি একা একা হোটেলে বসে থাকবে, নিজের স্বার্থে তোমাকে কষ্ট দিতে ইচ্ছা করলো না। এর চেয়ে ওপেন টিকিট ভালো। এখানে একা একা থেকে ক্লান্ত হয়ে পড়লে চলে আসবে, তখন ভিয়েনার হোটেলে বসে বিরক্ত হলেও আমাকে দোষ দিতে পারবে না, কারণ তুমি এসেছো নিজের আগ্রহে। লিলিয়ান সঙ্গে সঙ্গে ট্রাভেল এজেন্টকে ফোন করলো, যদি বুকিং পাওয়া যায় সম্ভব হলে আজই। ট্রাভেল এজেন্টের রোবট গলার মেয়েটি বলল, আগামী 15 দিন বুকিং পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সামারে ইউরোপ টিকিট কনফার্ম করা খুব কঠিন। দল বেঁধে টুরিস্টরা যাচ্ছে, তবে আমি তোমাকে ওয়েটিং লিস্টে রেখে দিচ্ছি, কিছু পাওয়া গেলে জানাবো। অনেকদিন পর লিলিয়ান একা একা ঘুমোতে গেল এবং আশ্চর্য, অনেকদিন পর ভয়ঙ্কর স্বপ্নটা সে আবার দেখলো। এবারের স্বপ্ন আরো স্পষ্ট, যেন স্বপ্ন না, পুরো ব্যাপারটা বাস্তবে ঘটে যাচ্ছে। সে দেখলো বিশাল প্রাচীন শ্যাওলা পরা এক অট্টালিকা। সে সিঁড়ি বেয়ে উঠছে, লোহার পেঁচানো সিঁড়ি। সে উঠেই যাচ্ছে, সিঁড়ি আর শেষ হচ্ছে না। হঠাৎ সিঁড়ি শেষ, নিচে নামতে চেষ্টা করলো। কি আশ্চর্য, নিচে নামারও ব্যবস্থা নেই। সে এখন কি করবে? তাহিরের কথা শোনা যাচ্ছে, সে অনেক দূর থেকে ডাকছে। তার গলার স্বর প্রায় ক্ষীণ, প্রায় অস্পষ্ট। লিলিয়ান, লিলিয়ান, তুমি কোথায়? আমি এখানে। তুমি আমাকে বাঁচাও, আমি ভয়ঙ্কর বিপদে পড়েছি, ওরা আমাকে মেরে ফেলতে চাইছে, তুমি বাঁচাও আমাকে। আমি নামতে পারছি না, আমি আটকা পড়ে গেছি। আমাকে বাঁচাও লিলিয়ান, আমাকে বাঁচাও। আমি আটকা পড়ে গেছি তাহের।
সিঁড়ি দুলছে, প্রচন্ড শব্দে দুলছে। দুলুনিতে লোহার রেলিং খুলে আসছে, অনেক দূর থেকে তাহেরের অস্পষ্ট স্বর কানে আসে। খুব বাতাস দিচ্ছে, বাতাসের কারণে কিছু শোনা যাচ্ছে না। লিলিয়ান জেগে উঠল। ঘড়িতে 1:10 বাজে। লিলিয়ান বাকি রাতটা বারান্দায় রকিং চেয়ারে বসে কাটায়। বিচিত্র স্টেশনের বিচিত্র সাসপেন্সে আজ আপনারা শুনলেন গল্পের জাদুকর হুমায়ুন আহমেদের গল্প আয়নাঘরের প্রথম পর্ব। বাংলা এবং বিশ্ব সাহিত্যের নানান রোমাঞ্চকর গল্পের অডিও নাট্যরূপ শুনতে বিচিত্র স্টেশনের সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, নোটিফিকেশন পাবেন। বিচিত্র সাসপেন্স, পুরোটাই উত্তেজনা।